নমস্কার, মেঘবিহনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ ১৪তম এবং শেষ পর্ব। নিখিলেশের আত্মকথা। আজ আমরা কলকাতায় যাব। সুখ দুঃখ কেবলই জমিয়ে তুলতে থাকলে বোঝা ভারী হয়ে ওঠে। কেননা বসে থাকাটা মিথ্যে, সঞ্চয় করাটা মিথ্যে। আমি যে এই ঘরের কর্তা এটা বানানো জিনিস। সত্য এই যে আমি জীবন পথের পথিক। ঘরের কর্তাকে তাই বারে বারে ঘা লাগবে। তারপরে শেষ আঘাত আছে মৃত্যু। তোমার সঙ্গে আমার যে মিলন, সে মিলন চলার মুখে। যত দূর পর্যন্ত এক পথে চলা গেল তত দূর পর্যন্তই ভালো। তার চেয়ে বেশি টানাটানি করতে গেলেই মিলন হবে বাঁধন। সে বাঁধন আজ রইল পড়ে। এবার বেরিয়ে পড়লুম। চলতে চলতে যেটুকু চোখে চোখে মেলে, হাতে হাতে ঠেকে, সেটুকুই ভালো। তারপরে তারপরে আছে অনন্ত জগতের পথ, অসীম জীবনের বেগ। তুমি আমাকে কতটুকু বঞ্চনা করতে পারো প্রিয়ে? সামনে যে বাঁশি বাজছে, কান দিয়ে যদি শুনি তো শুনতে পাই বিচ্ছেদের সমস্ত ফাটলগুলোর ভিতর দিয়ে তার মাধুর্যের ঝর্ণা ঝরে পড়ছে। লক্ষ্মীর অমৃত ভাণ্ডার ফুরোবে না বলেই মাঝে মাঝে তিনি আমাদের পাত্র ভেঙে দিয়ে কাঁদিয়ে হাসেন। আমি ভাঙা পাত্র কুড়োতে যাব না। আমি আমার অতৃপ্তি বুকে নিয়েই সামনে চলে যাব। মেজরানী দিদি এসে বললেন, ঠাকুরপো, তোমার বইগুলো সব বাক্স ভরে গরুর গাড়ি বোঝাই করে যে চললো, মানে কি বলতো? আমি বললুম, তার মানে ওই বইগুলোর উপর থেকে এখনো মায়া কাটাতে পারিনি। মায়া কিছু কিছু থাকলেই যে বাঁচি, কিন্তু এখানে আর ফিরবে না নাকি? আনাগোনা চলবে, কিন্তু পড়ে থাকা আর চলবে না। সত্যি নাকি? তাহলে একবার এসো, একবার দেখো সে কত জিনিসের উপরে আমার মায়া। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। তার ঘরে গিয়ে দেখি ছোট বড় নানা রকমের বাক্স আর পুঁটলি। একটা বাক্স খুলে দেখালেন, এই দেখো ঠাকুরপো, আমার পান সাজার সরঞ্জাম। কেয়া খয়ের গুঁড়িয়ে বোতলের মধ্যে পুড়েছি। এইসব দেখছো? এক এক টিন মশলা। এই দেখো তাস, 10-25ও ভুলিনি। তোমাদের না পাই আমি খেলবার লোক জুটিয়ে নেবই। এই চিরুনি, তোমারই স্বদেশী চিরুনি। আর এই, কিন্তু ব্যাপারটা কি মেজরানী? এসব বাক্সই তুলেছ কেন? আমি যে তোমাদের সঙ্গে কলকাতায় যাচ্ছি। সে কি কথা? ভয় নেই ভাই, ভয় নেই। তোমার সঙ্গেও ভাব করতে যাব না, ছোট রানীর সঙ্গেও ঝগড়া করব না। মরতেই হবে, তাই সময় থাকতে গঙ্গা তীরের দেশে আশ্রয় নেওয়া ভালো। মরলে তোমাদের সেই ন্যাড়া বটতলায় পোড়াবে, সে কথা মনে হলে আমার মরতে ঘেন্না ধরে। সেই জন্যই তো এতদিন ধরে তোমাদের জ্বালাচ্ছি। এতক্ষণ পরে আমার এই বাড়ি যেন কথা কয়ে উঠল। আমার বয়স যখন 6 তখন 9 বছর বয়সে মেজরানী আমাদের এই বাড়িতে এসেছেন। এই বাড়ির ছাদে দুপুরবেলায় উঁচু পাঁচিলের কোণের ছায়ায় বসে ওর সঙ্গে খেলা করেছি। বাগানের আমড়া গাছে চড়ে উপর থেকে কাঁচা আমড়া পেড়েছি। তিনি নিচে বসে সেগুলি কুচি কুচি করে তার সঙ্গে নুন, লঙ্কা, ধনে শাক মিশিয়ে অপত্য তৈরি করেছেন। পুতুলের বিবাহের ভোজ উপলক্ষে যেসব উপকরণ ভাড়ার ঘর থেকে গোপনে সংগ্রহ করার প্রয়োজন ছিল, তার ভার ছিল আমারই উপরে। কেননা ঠাকুরমার বিচারে আমার কোনো অপরাধের দণ্ড ছিল না। তারপরে যেসব শৌখিন জিনিসের জন্যে দাদার পরে তাঁর আবদার ছিল, সে আবদারের বাহক ছিলুম আমি। আমি দাদাকে বিরক্ত করে করে যেমন করে হোক কাজ উদ্ধার করে আনতুম।
তারপরে মনে পড়ে তখনকার দিনে জ্বর হলে কবিরাজের কঠোর শাসনে ৩ দিন কেবল গরম জল আর এলাচ দানা আমার পথ্য ছিল। মেজোরানী আমার দুঃখ সইতে পারতেন না। কতদিন লুকিয়ে, লুকিয়ে আমাকে খাবার এনে দিয়েছেন। একদিন ধরা পড়ে তাঁকে ভর্ৎসনাও সইতে হয়েছে। তারপরে বড় হওয়ার সঙ্গে, সঙ্গে সুখ-দুঃখের রং নিবিড় হয়ে উঠেছে। কত ঝগড়াও হয়েছে। বিষয় ব্যাপার নিয়ে মাঝে, মাঝে অনেক ঈর্ষা, সন্দেহ এবং বিরোধও এসে পড়েছে। আবার তার মাঝখানে বিমল এসে পড়ে কখনো, কখনো এমন হয়েছে যে মনে হয়েছে বিচ্ছেদ বুঝি আর জুড়বে না। কিন্তু তারপরে প্রমাণ হয়েছে অন্তরের মিল সেই বাইরের ক্ষতের চেয়ে অনেক প্রবল। এমনি করে শিশুকাল থেকে আজ পর্যন্ত একটি সত্য সম্বন্ধ দিনে, দিনে অবিচ্ছিন্ন হয়ে জেগে উঠেছে। সেই সম্বন্ধের শাখা-প্রশাখা এই বৃহৎ বাড়ির সমস্ত ঘরে, আঙিনায়, বারান্দায়, ছাদে, বাগানে তার ছায়া ছড়িয়ে দিয়ে সমস্তকে অধিকার করে দাঁড়িয়েছে। যখন দেখলুম মেজোরানী তার সমস্ত ছোটখাটো জিনিসপত্র গুছিয়ে বাক্স বোঝাই করে আমাদের বাড়ির থেকে যাবার মুখ করে দাঁড়িয়েছেন, তখন এই চির সম্বন্ধটির সমস্ত শিকড়গুলি পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে যেন শিউরে উঠল। আমি বেশ বুঝতে পারলুম কেন মেজোরানী, যিনি ৯ বছর বয়স থেকে আর এ পর্যন্ত কখনো একদিনের জন্যও এ বাড়ি ছেড়ে বাইরে কাটাননি, তিনি তার সমস্ত অভ্যাসের বাঁধন কেটে ফেলে অপরিচিতের মধ্যে ভেসে চললেন। অথচ সেই আসল কারণটির কথা মুখ ফুটে বলতেই চান না। অন্য কত রকমের তুচ্ছ ছুতো তোলেন। এই ভাগ্য কর্তৃক বঞ্চিতা, পতিপুত্রহীনা নারী সংসারের মধ্যে কেবল এই একটি মাত্র সম্বন্ধকে নিজের হৃদয়ের সমস্ত সঞ্চিত অমৃত দিয়ে পালন করেছেন। তার বেদনা যে কত গভীর সে আজ তাঁর এই ঘরময় ছড়াছড়ি বাক্স পুঁটুলির মধ্যে দাঁড়িয়ে যত স্পষ্ট করে বুঝলুম, এমন আর কোনো দিন বুঝিনে। আমি বুঝেছি টাকা-কড়ি, ঘর-দুয়ারের ভাগ নিয়ে, ছোটখাটো সামান্য সাংসারিক খুঁটিনাটি নিয়ে বিমলের সঙ্গে আমার সঙ্গে তাঁর যে বারবার ঝগড়া হয়ে গেছে, তার কারণ বৈষয়িকতা নয়। তার কারণ তার জীবনের এই একটি মাত্র সম্বন্ধে তার দাবি তিনি প্রবল করতে পারেননি। বিমল কোথা থেকে হঠাৎ মাঝখানে এসে একে ম্লান করে দিয়েছে। এইখানে তিনি নড়তে চড়তে ঘা পেয়েছেন। অথচ তার নালিশ করবার জোর ছিল না। বিমলও একরকম করে বুঝেছিল আমার উপর মেজোরানীর দাবি কেবলমাত্র সামাজিকতার দাবি নয়, তার চেয়ে অনেক বেশি গভীর। সেই জন্যে আমাদের এই শৈশবের সম্পর্কটির পরে তার এতটা ঈর্ষা। আজ বুকের দরজাটার কাছে আমার হৃদয় ধক ধক করে ঘা দিতে লাগলো। একটা তোরঙ্গের উপর বসে পড়লুম। বললুম, মেজোরানী দিদি, আমরা দুজনেই এই বাড়িতে যেদিন নতুন দেখা দিয়েছি, সেই দিনের মধ্যে আর একবার ফিরে যেতে বড় ইচ্ছে করে। মেজোরানী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না ভাই, মেয়ে জন্ম নিয়ে আর নয়। যা সয়েছি তা একটা জন্মের উপর দিয়েই যাক, এর আর কি সয়? আমি বলে উঠলুম, দুঃখের ভিতর দিয়ে যে মুক্তি আসে, সেই মুক্তি দুঃখের চেয়ে বড়। তিনি বললেন, তা হতে পারে ঠাকুরপো, তোমরা পুরুষ মানুষ, মুক্তি তোমাদের জন্যে। আমরা মেয়েরা বাঁধতে চাই, বাঁধা পড়তে চাই। আমাদের কাছ থেকে তোমরা সহজে ছাড়া পাবে না গো। ডানা যদি মেলতে চাও আমাদের শুদ্ধ নিতে হবে, ফেলতে পারবে না। সেই জন্যেই তো এইসব বোঝা সাজিয়ে রেখেছি। তোমাদের একেবারে হালকা হতে দিলে কি আর রক্ষা আছে? আমি হেসে বললুম, তাই তো দেখছি। বোঝা বলে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। বোঝা বলে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু এই বোঝা বইবার মজুরি তোমরা পুষিয়ে দাও বলেই আমরা নালিশ করিনি। মেজোরানী বললেন,
আমাদের বোঝা হচ্ছে ছোট জিনিসের বোঝা। যাকেই বাদ দিতে যাবে সেই বলবে আমি সামান্য, আমার ভার কতটুকুই বা। এমনি করে হালকা জিনিস দিয়েই আমরা তোমাদের মোট ভারী করি। কখন বেরোতে হবে ঠাকুরপো? রাত্রি 11:30টায়। সে এখনো ঢের সময় আছে। দেখো ঠাকুরপো, লক্ষ্মীটি, আমার একটি কথা রাখতে হবে। আজ সকাল সকাল খেয়ে নিয়ে দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিও। গাড়িতে রাত্তিরে তো ভালো ঘুম হবে না। তোমার শরীর এমন হয়েছে, দেখলেই মনে হয় আর একটু হলেই ভেঙে পড়বে। চলো, এখনই তোমাকে নাইতে যেতে হবে। এমন সময় ক্ষেমা মস্ত একটা ঘোমটা টেনে মৃদু স্বরে বললে, দারোগা বাবু কাকে সঙ্গে করে এনেছে? মহারাজের সঙ্গে দেখা করতে চাই। মেজোরানী রাগ করে উঠে বললেন, মহারাজ চোর না ডাকাত যে দারোগা তার সঙ্গে লেগেই রয়েছে? বলে আয় গে, মহারাজ এখন নাইতে গেছেন। আমি বললুম, একবার দেখে আসি গে, হয়তো কোনো জরুরি কাজ আছে। মেজোরানী বললেন, না, সে হবে না। ছোট রানী কাল বিস্তর পিঠে তৈরি করেছে। দারোগাকে সেই পিঠে খেতে পাঠিয়ে তার মেজাজ ঠান্ডা করে রাখছি। বলে তিনি আমাকে হাতে ধরে টেনে স্নানের ঘরের মধ্যে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি ভিতর থেকে বললুম, আমার সাফ কাপড় যে এখনো। তিনি বললেন, সে আমি ঠিক করে রাখবো, ততক্ষণ তুমি স্নান করে নাও। এই উৎপাতের শাসনকে অমান্য করি এমন সাধ্য আমার নেই। সংসারে এ যে বড় দুর্লভ। থাকগে, দারোগা বাবু বসে বসে পিঠে খাকগে, না হয় হলো আমার কাজের অবহেলা। ইতিমধ্যে সেই ডাকাতি নিয়ে দারোগা 2-5 জনকে ধরা পাকড়া করছেই। রোজই একটা না একটা নিরীহ লোককে ধরে বেঁধে এনে আসর গরম করে রেখেছে। আজও বোধহয় তেমনি কোন এক অভাগাকে পাকড়া করে এনেছে। কিন্তু পিঠে কি একলা দারোগাই খাবে? সে তো ঠিক নয়। দরজায় দমাদম ঘা লাগালুম। মেজোরানী বাইরে থেকে বললেন, জল ঢালো, জল ঢালো, মাথা গরম হয়ে উঠে মাথা গরম হয়ে উঠেছে বুঝি? আমি বললুম, পিঠে দুজনের মতো সাজিয়ে পাঠিও। দারোগা যাকে চোর বলে ধরেছে, পিঠে তারই প্রাপ্য। বেহারাকে বলে দিও তার ভাগে যেন বেশি পড়ে। যথাসম্ভব তাড়াতাড়ি স্নান সেরেই দরজা খুলে বেরিয়ে এলুম। দেখি দরজার বাইরে মাটির উপরে বিমল বসে। এ কি আমার সেই বিমল, সেই তেজে অভিমানে ভরা গরবিনী? কোন ভিক্ষা মনের মধ্যে নিয়ে এ আমার দরজাতেও বসে থাকে? আমি একটু থমকে দাঁড়াতে এসে উঠে মুখ একটু নিচু করে আমাকে বললে, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমি বললুম, তাহলে এসো আমাদের ঘরে। কোনো বিশেষ কাজে তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু থাক সে কাজ, আগে তোমার সঙ্গে। না, তুমি কাজ সেরে এসো, তারপরে তোমার খাওয়া দাওয়া হলে কথা হবে। বাইরে গিয়ে দেখি দারোগার পাত্র শূন্য। সে যাকে ধরে এনেছে সে তখনও বসে বসে পিঠে খাচ্ছে। আমি আশ্চর্য হয়ে বললুম, এ কি, অমূল্য যে? সে এক মুখ পিঠে নিয়ে বললে, আজ্ঞে হ্যাঁ, পেট ভরে খেয়ে নিয়েছি। এখন কিছু যদি না মনে করেন তাহলে যে কটা বাকি আছে রুমালে বেঁধে নিই। বলে পিঠেগুলো সব রুমালে বেঁধে নিলে। আমি দারোগার দিকে চেয়ে বললুম, ব্যাপারখানা কি? দারোগা হেসে বললে, মহারাজ, চোরের হেঁয়ালি তো হেঁয়ালিই রয়ে গেছে, তার উপরে চোরাই মালের হেঁয়ালি নিয়ে মাথা ঘোরাচ্ছি। এই বলে একটা ছেঁড়া ন্যাকড়ার পুটুলি খুলে একতারা নোট সে আমার সামনে ধরলে। বললে, এই মহারাজের 6,000 টাকা। কোথা থেকে বেরোলো? আপাতত অমূল্যবাবুর হাত থেকে। উনি কাল রাত্রে আপনার চকুয়া কাছারির নায়েবের কাছে গিয়ে বললেন, চোরাই নোট পাওয়া গেছে। চুরি যেতে নায়েব এত ভয় পায়নি যেমন এই চোরাই মাল ফিরে পেয়ে। তার ভয় হলো সবাই সন্দেহ করবে এ নোট সেই লুকিয়ে রেখেছিল।
এখন বিপদের সম্ভাবনা দেখে একটা অসম্ভব গল্প বানিয়ে তুলেছে। সে অমূল্যবাবুকে খাওয়াবার ছল করে বসিয়ে রেখেই থানায় খবর দিয়েছে। আমি ঘোড়ায় চড়ে গিয়েই ভোর থেকে ওকে নিয়ে পড়েছি। উনি বললেন, কোথা থেকে পেয়েছি সে আপনাকে বলবো না। আমি বললুম, না বললে তো আপনি ছাড়া পাবেন না। উনি বলেন, মিথ্যে বলবো। আমি বলি, আচ্ছা তাই বলুন। উনি বলেন, ঝোপের মধ্যে থেকে কুড়িয়ে পেয়েছি। আমি বললুম, মিথ্যে কথা অত সহজ নয়। কোথায় ঝোপ? সেই ঝোপের মধ্যে আপনি কি দরকারে গিয়েছিলেন? সমস্ত বলা চাই। উনি বললেন, সে সমস্ত বানিয়ে তোলবার আমি যথেষ্ট সময় পাবো, সেজন্যে কিছু চিন্তা করবেন না। হরিচরণ বাবু, ভদ্রলোকের ছেলেকে নিয়ে মিছিমিছি টানাটানি করে কি হবে? দারোগা বললেন, শুধু ভদ্রলোকের ছেলে নয়, উনি নিবারণ ঘোষালের ছেলে। তিনি আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন। মহারাজ, আমি আপনাকে বলে দিচ্ছি ব্যাপারখানা কি। অমূল্য জানতে পেরেছেন কে চুরি করেছে। এই বন্দে মাতরমের হুজুগ উপলক্ষে তাকে উনি চেনেন। নিজের ঘাড়ে দায় নিয়ে তাকে উনি বাঁচাতে চান। এসব হচ্ছে ওর বীরত্ব। বাবা, আমাদেরও বয়স একদিন তোমাদেরই মতো ওই 18-19 ছিল। পড়তুম রিপন কলেজে। একদিন স্ট্যান্ডে এক গরুর গাড়ির গাড়োয়ানকে পাহারাওলার জুলুম থেকে বাঁচাবার জন্যে প্রায় জেলখানার সদর দরজার দিকে ঝুঁকেছিল। দৈবাত ফসকে গেছে। মহারাজ, এখন চোর ধরা পড়া শক্ত হলো, কিন্তু আমি বলে রাখছি কে এর মূলে আছে। আমি জিজ্ঞাসা করলুম, কে? আপনার নায়েব তিনকড়ি দত্ত আর ওই কাশেম সর্দার। দারোগা তাঁর এই অনুমানের পক্ষে নানা যুক্তি দেখিয়ে যখন চলে গেলেন, আমি অমূল্যকে বললুম, টাকাটা কে নিয়েছিল আমাকে যদি বলো, কারো কোনো ক্ষতি হবে না। সে বললে, আমি। কেমন করে? ওরা যে বলে ডাকাতের দল। আমি একলা। অমূল্য যা বললে সে অদ্ভুত। নায়েব রাত্রে আহার সেরে বাইরে বসে আঁচাচ্ছিল। সে জায়গাটা ছিল অন্ধকার। অমূল্যর 2 পকেটে 2 পিস্তল, একটাতে ফাঁকা টোটা আর একটাতে গুলি ভরা। ওর মুখের আধখানাতে ছিল কালো মুখোশ। হঠাৎ একটা বুলসাই লণ্ঠনের আলো নায়েবের মুখে ফেলে পিস্তলের ফাঁকা আওয়াজ করতেই সে হাউমাউ শব্দ করে মূর্ছা গেল। 2-4 জন বড়কন্দা ছুটে আসতেই তাদের মাথার উপর পিস্তলের আওয়াজ করে দিলে। তারা যে যেখানে পারলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলে। কাশেম সর্দার লাঠি হাতে ছুটে এলো। তার পা লক্ষ্য করে গুলি মারতেই সে বসে পড়ল। তারপরে ওই নায়েবকে দিয়ে লোহার সিন্দুক খুলিয়ে 6,000 টাকার নোটগুলো নিয়ে আমাদের কাছারির এক ঘোড়া মাইল 5-6 ছুটিয়ে সেই ঘোড়াটাকে এক জায়গায় ছেড়ে দিয়ে পরদিন সকালে আমার এখানে এসে পৌঁছেছে। আমি জিজ্ঞাসা করলুম, অমূল্য, এ কাজ কেন করতে গেলে? সে বললে, আমার বিশেষ দরকার ছিল। তবে আবার ফিরিয়ে দিলে কেন? যার হুকুমে ফিরিয়ে দিলুম তাকে ডাকুন, তার সামনে আমি বলবো। তিনি কে? ছোট রানী দিদি। বিমলকে ডেকে পাঠালুম। সে একখানি সাদা শাল মাথার উপর দিয়ে ফিরিয়ে গা ঢেকে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকলো। পায়ে জুতোও ছিল না। দেখে আমার মনে হলো বিমলকে এমন যেন আর কখনো দেখিনি। সকালবেলাকার চাঁদের মতো ও যেন আপনাকে প্রভাতের আলো দিয়ে ঢেকে এনেছে। অমূল্য বিমলের পায়ের কাছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ের ধুলো নিলে। উঠে দাঁড়িয়ে বললে, তোমার আদেশ পালন করে এসেছি দিদি, টাকা ফিরিয়ে দিয়েছি। বিমল বললে, বাঁচিয়েছ ভাই। অমূল্য বললে, তোমাকে স্মরণ করেই একটি মিথ্যা কথাও বলিনি। আমার বন্দে মাতরম মন্ত্র রইল তোমার পায়ের তলায়। ফিরে এসে এই বাড়িতে ঢুকেই তোমার প্রসাদও পেয়েছি। বিমলা এই কথাটা ঠিক বুঝতে পারলে না। অমূল্য পকেট থেকে রুমাল বের করে তার গ্রন্থি খুলে সঞ্চিত পিঠেগুলি দেখালে। বললে, সব খাইনি, কিছু রেখেছি।
তুমি নিজের হাতে আমার পাতে তুলে দিয়ে খাওয়াবে বলে এইগুলি জমানো আছে। আমি বুঝলুম এখানে আমার আর দরকার নেই। ঘর থেকে বেরিয়ে গেলুম। মনে ভাবলুম আমি তো কেবল বকে বকেই মরি। আর ওরা আমার কুশ পুত্তুলির গলায় ছিঁড়া জুতোর মালা পরিয়ে নদীর ধারে দাহ করে। কাউকে তো মরার পথ থেকে ফেরাতে পারিনে। যে পারে সে ইঙ্গিতেই পারে। তোমাদের বাণীতে সেই অমোঘ ইঙ্গিত আছে। আমরা শিখা নই, আমরা অঙ্গার, আমরা নিবনো, আমরা দীপ জ্বালাতে পারবো না। আমার জীবনের ইতিহাসে সেই কথাটাই প্রমাণ হলো। আমার সাজানো বাতি জ্বলল না। আবার আস্তে আস্তে অন্তঃপুরে গেলুম। বোধহয় আর একবার মেজোরানীর ঘরের দিকে আমার মনটা ছুটল। আমার জীবনও এ সংসারে কোনো একটা জীবনের বীণায় সত্য এবং স্পষ্ট আঘাত দিয়েছে, এটা অনুভব করা আজ আমার যে বড় দরকার। নিজের অস্তিত্বের পরিচয় তো নিজের মধ্যে পাওয়া যায় না, বাইরে আর কোথাও যে তার খোঁজ করতে হয়। মেজোরানীর ঘরের সামনে আসতেই তিনি বেরিয়ে এসে বললেন, এই যে ঠাকুরপো। আমি বলি, বুঝি তোমার আজও দেরি হয়? আর দেরি নেই, তোমার খাবার তৈরি হয়েছে, এখনই আসছে। আমি বললুম, ততক্ষণ সেই টাকাটা বের করে ঠিক করে রাখি। আমার শোবার ঘরের দিকে যেতে যেতে মেজোরানী জিজ্ঞাসা করলেন, দারোগা যে এলো, সেই চুরির কোনো আশকারা হলো নাকি? সেই ৬,০০০ টাকা ফিরে পাবার ব্যাপারটা মেজোরানীর কাছে আমার বলতে ইচ্ছে হলো না। আমি বললুম, সে নিয়েই তো চলছে। লোহার সিন্দুকের ঘরে গিয়ে পকেট থেকে চাবির গোছা বের করে দেখি সিন্দুকের চাবিটাই নেই। অদ্ভুত আমার অন্যমনস্কতা। এই চাবির রিং নিয়ে আজ সকাল থেকে কতবার কত বাক্স খুলেছি, আলমারি খুলেছি, কিন্তু একবারও লক্ষ্যই করিনি যে সে চাবিটা নেই। মেজোরানী বললেন, চাবি কই? আমি তার জবাব না করে এ পকেট ও পকেট নাড়া দিলুম। ১০ বার করে সমস্ত জিনিসপত্র হাঁটকে খোঁজাখুঁজি করলুম। আমাদের বুঝবার বাকি রইল না যে চাবি হারায়নি, কেউ একজন রিং থেকে খুলে নিয়েছে। কে নিতে পারে? এ ঘরে তো। মেজোরানী বললেন, ব্যস্ত হইও না, আগে তুমি খেয়ে নাও। আমার বিশ্বাস তুমি অসাবধান বলেই ছোট রানী ওই চাবিটা বিশেষ করে তার বাক্সে তুলে রেখেছে। আমার ভারী গোলমাল ঠেকতে লাগলো। আমাকে না জানিয়ে বিমল রিং থেকে চাবি বের করে নেবে, এ তার স্বভাব নয়। আমার খাবার সময় আজ বিমল ছিল না। সে তখন রান্নাঘর থেকে ভাত আনিয়ে অমূল্যকে নিচে বসে খাওয়াচ্ছিল। মেজোরানী তাকে ডাকতে পাঠাচ্ছিলেন। আমি বারণ করলুম। খেয়ে উঠেছি এমন সময় বিমল এলো। আমার ইচ্ছা ছিল মেজোরানীর সামনে এই চাবি হারানোর কথাটার আলোচনা না হয়, কিন্তু সে আর ঘটল না। বিমল আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, ঠাকুরপো, লোহার সিন্দুকের চাবি কোথায় আছে জানিস? বিমল বললে, আমার কাছে। মেজোরানী বললেন, আমি তো বলেছিলুম চারিদিকে চুরি ডাকাতি হচ্ছে। মেজোরানী বাইরে দেখা তো ওর ভয় নেই, কিন্তু ভিতরে ভিতরে সাবধান হতে ছাড়েনি। বিমলার মুখ দেখে মনে কেমন একটা খটকা লাগলো। বললুম, আচ্ছা, চাবি এখন তোমার কাছেই থাক, বিকেলে টাকাটা বের করে নেব। মেজোরানী বলে উঠলেন, আবার বিকেল কেন ঠাকুরপো? এই বেলা ওটা বের করে নিয়ে খাজাঞ্চির কাছে পাঠিয়ে দাও। বিমল বলল, টাকাটা আমি বের করে নিয়েছি। চমকে উঠলুম। মেজোরানী জিজ্ঞাসা করলেন, বের করে নিয়ে রাখলি কোথায়? বিমল বললে, খরচ করে ফেলেছি। মেজোরানী বললেন, ও মা, শোনো একবার, এত টাকা খরচ করলে কিসে? বিমল তার কোনো উত্তর করলে না। আমিও তাকে কোনো কথা জিজ্ঞাসা করলুম না। দরজা ধরে চুপ করে দাঁড়িয়ে রইলুম। মেজোরানী বিমলকে কি একটা বলতে চাচ্ছিলেন, থেমে গেলেন। আমার মুখের দিকে চেয়ে বললেন, বেশ করেছে নিয়েছে। আমার স্বামীর পকেটে বাক্সে যা কিছু টাকা থাকতো সব আমি চুরি করে লুকিয়ে রাখতো। জানতুম সে টাকা ৫ ভূতে লুটে খাবে। ঠাকুরপো, তোমারও প্রায় সেই দশা। কত খেয়ালেই যে টাকা ওড়াতে জানো। তোমাদের টাকা যদি আমরা চুরি করি তবেই সে টাকা রক্ষা পাবে।
এখন চলো, একটু শোবে চলো। মেজোরানী আমাকে শোবার ঘরে ধরে নিয়ে গেলেন। আমি কোথায় চলেছি আমার মনেও ছিল না। তিনি আমার বিছানার পাশে বসে প্রফুল্ল মুখে বললেন, ও ছুটু, একটা পান দে তো ভাই। তোরা যে একেবারে বিবি হয়ে উঠলি। পান নেই ঘরে? না হয় আমার ঘর থেকেই আনিয়ে দে না। আমি বললুম, মেজোরানী, তোমার তো এখনো খাওয়া হয়নি। তিনি বললেন, কোন কালে? এটা একেবারে মিথ্যে কথা। তিনি আমার পাশে বসে যা তা বকতে লাগলেন। কত রাজ্যের কত বাজে কথা। দাসী এসে দরজার বাইরে থেকে খবর দিলে বিমলের ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। বিমল কোনো সাড়া দিলে না। মেজোরানী বললেন, ও কি, এখনো তোর খাওয়া হয়নি বুঝি? বেলা যে ঢের হলো। এই বলে জোর করে তাকে ধরে নিয়ে গেলেন। সেই ৬,০০০ টাকার ডাকাতির সঙ্গে এই লোহার সিন্দুকের টাকা বের করে নেওয়ার যে যোগ আছে তা বুঝতে পারলুম। কি রকমের যোগ সে কথা জানতেও ইচ্ছা করল না। কোনোদিন সে প্রশ্নও করব না। বিধাতা আমাদের জীবন ছবির দাগ একটু ঝাপসা করেই টেনে দেন। আমরা নিজের হাতে সেটাকে কিছু কিছু বদলে মুছে পুড়িয়ে দিয়ে নিজের মনের মতো একটা স্পষ্ট চেহারা ফুটিয়ে তুলব, এই তার অভিপ্রায়। সৃষ্টিকর্তার ইশারা নিয়ে নিজের জীবনটাকে নিজে সৃষ্টি করে তুলব। একটা বড় আইডিয়াকে আমার সমস্তর মধ্যে দিয়ে ব্যক্ত করে দেখাবো। এই বেদনা বরাবর আমার মনে আছে। এই সাধনাতে এত দিন কাটিয়েছি। প্রবৃত্তিকে কত বঞ্চিত করেছি, নিজেকে কত দমন করেছি, সেই অন্তরের ইতিহাস অন্তর্যামীই জানেন। শক্ত কথা এই যে কারো জীবন একলার জিনিস নয়। সৃষ্টি যে করবে সে নিজের চারদিককে নিয়ে যদি সৃষ্টি না করে তবে ব্যর্থ হবে। মনের মধ্যে তাই একান্ত একটা প্রয়াস ছিল যে বিমলকেও এই রচনার মধ্যে টানবো। সমস্ত প্রাণ দিয়ে তাকে ভালো যখন বাসি তখন কেন পারবো না? এই ছিল আমার জোর। এমন সময় স্পষ্ট দেখতে পেলুম নিজের সঙ্গে সঙ্গে নিজের চারিদিককে যারা সহজেই সৃষ্টি করতে পারে তারা এক জাতের মানুষ। আমি সে জাতের না। আমি মন্ত্র নিয়েছি, কাউকে মন্ত্র দিতে পারিনি। যাদের কাছে আপনাকে সম্পূর্ণ ঢেলে দিয়েছি তারা আমার আর সবই নিয়েছে, কেবল আমার এই অন্তরতম জিনিসটি ছাড়া। আমার পরীক্ষা কঠিন হলো। সবচেয়ে যেখানে সহায় চাই সবচেয়ে সেখানেই একলা হলুম। এই পরীক্ষাতেও জিতবো এই আমার পণ রইল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার দুর্গম পথ আমার একলারই পথ। আজ সন্দেহ হচ্ছে আমার মধ্যে একটা অত্যাচার ছিল। বিমলের সঙ্গে আমার সম্বন্ধটিকে একটা সুকঠিন ভালোর ছাঁচে নিখুঁত করে ঢালাই করব আমার ইচ্ছার ভিতরে, এই একটা জবরদস্তি আছে। কিন্তু মানুষের জীবনটা তো ছাঁচে ঢালবার নয়। আর ভালোকে জড়বস্তু মনে করে গড়ে তুলতে গেলেই মরে গিয়ে সে তার ভয়ানক শোধ নেয়। এই জুলুমের জন্যেই আমরা পরস্পরের ভিতরে ভিতরে তফাৎ হয়ে গেছি তা জানতেই পারিনি। বিমল নিজে যা হতে পারত তা আমার চাপে উপরে উঠে উঠতে পারিনি বলেই নিচের তল থেকে রুদ্ধ জীবনের ঘর্ষণে বাঁধ ক্ষইয়ে ফেলেছে। এই ৬,০০০ টাকা আজ ওকে চুরি করে নিতে হয়েছে। আমার সঙ্গেও স্পষ্ট ব্যবহার করতে পারেনি। কেননা ও বুঝেছে এক জায়গায় আমি ওর থেকে প্রবল রূপে পৃথক। আমাদের মতো একরোখা আইডিয়ার মানুষের সঙ্গে যারা মেলে তারা মেলে, যারা মেলে না তারা আমাদের ঠকায়। সরল মানুষকেও আমরা কপট করে তুলি। আমরা সহধর্মিণীকে করতে গিয়ে স্ত্রীকে বিকৃত করি। আবার কি সেই গোড়ায় ফেরা যায় না? তাহলে একবার সহজের রাস্তায় চলি। আমার পথের সঙ্গিনীকে এবার কোনো আইডিয়ার শিকল দিয়ে বাঁধতে চাইব না। কেবল আমার ভালোবাসার বাঁশি বাজিয়ে বলবো, তুমি আমাকে ভালোবাসো। সে ভালোবাসার আলোতে তুমি যা তারই পূর্ণ বিকাশ হোক। আমার ফরমাস একেবারে চাপা পড়ুক।
তোমার মধ্যে বিধাতার যে ইচ্ছা আছে তারই জয় হোক। আমার ইচ্ছা লজ্জিত হয়ে ফিরে যাক। কিন্তু আমাদের মধ্যেকার যে বিচ্ছেদটা ভিতরে, ভিতরে জমছিল, সেটা এমনতর একটা ক্ষতর মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে পড়েছে যে, আর কি তার উপর স্বভাবের শুশ্রূষা কাজ করতে পারবে? যে আব্রুর আড়ালে প্রকৃতি আপনার সংশোধনের কাজ নিঃশব্দে করে, সেই আব্রু যে একেবারে ছিন্ন হয়ে গেল। ক্ষতকে ঢাকা দিতে হয়। এই ক্ষতকে আমরা ভালোবাসা দিয়ে ঢাকবো। বেদনাকে আমার হৃদয় দিয়ে পাকে, পাকে জড়িয়ে বাইরের স্পর্শ থেকে আড়াল করে রাখবো। একদিন এমন হবে যে এই ক্ষতর চিহ্ন পর্যন্ত থাকবে না। কিন্তু আর কি সময় আছে? কতদিন গেল ভুল বুঝতে। আজকের দিন এলো ভুল ভাঙতে। কতদিন লাগবে ভুল শোধরাতে? তারপরে? তারপরে ক্ষত শুকোতেও পারে। কিন্তু ক্ষতিপূরণ কি আর কোনো কালে হবে? একটা কি খট করে উঠল। ফিরে তাকিয়ে দেখি বিমল দরজার কাছ থেকে ফিরে যাচ্ছে। বোধহয় দরজার পাশে এসে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ঘরে ঢুকবে কি না ঢুকবে ভেবে পাচ্ছিল না। শেষে ফিরে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ডাকলুম, বিমল। সে থমকে দাঁড়ালো। তার পিঠ ছিল আমার দিকে। আমি তাকে হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে এলুম। ঘরে বসেই মেঝের উপর পড়ে মুখের উপর একটা বালিশ আঁকড়ে ধরে তার কান্না। আমি একটি কথা না বলে তার হাত ধরে মাথার কাছে বসে রইলুম। কান্নার বেগ থেমে গিয়ে উঠে বসতেই আমি তাকে আমার বুকের কাছে টেনে নেবার চেষ্টা করলুম। সে একটু জোর করে আমার হাত ছাড়িয়ে নিয়ে হাঁটু গেড়ে আমার পায়ের উপর বারবার মাথা ঠেকিয়ে প্রণাম করতে লাগলো। আমি পা সরিয়ে নিতেই সে ২ হাত দিয়ে আমার পা জড়িয়ে ধরে গদগদ স্বরে বললে, "না, না, না, তোমার পা সরিয়ে নিও না। আমাকে পুজো করতে দাও।" আমি তখন চুপ করে রইলুম। এ পূজায় বাধা দেবার আমি কে? যে পূজা সত্য, সে পূজার দেবতাও সত্য। সে দেবতা কি আমি? যে আমি সংকোচ করব? বিমলার আত্মকথা। চলো, চলো এইবার বেরিয়ে পড়ো। সকল ভালোবাসা যেখানে পূজার সমুদ্রে মিশেছে, সেই সাগর সঙ্গমে, সেই নির্মল নীলের অতলের মধ্যে সমস্ত পঙ্কের ভার মিলিয়ে যাবে। আর আমি ভয় করিনে। আপনাকেও না, আর কাউকেও না। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। যা পোড়বার তা পুড়ে ছাই হয়ে গেছে। যা বাকি আছে তার আর মরণ নেই। সেই আমি আপনাকে নিবেদন করে দিলুম তাঁর পায়ে, যিনি আমার সকল অপরাধকে তাঁর গভীর বেদনার মধ্যে গ্রহণ করেছেন। আজ রাত্রে কলকাতায় যেতে হবে। এতক্ষণ অন্তর বাহিরের নানা গোলমালে জিনিসপত্র গোছাবার কাজে মন দিতে পারিনি। এইবার বাক্সগুলো টেনে নিয়ে গোছাতে বসলুম। খানিক বাদে দেখি আমার স্বামীও আমার পাশে এসে জুটলেন। আমি বললুম, "না, ও হবে না। তুমি যে একটু ঘুমিয়ে নেবে। আমাকে কথা দিয়েছ।" আমার স্বামী বললেন, "আমিই যেন কথা দিয়েছি। কিন্তু আমার ঘুম তো কথা দেয়নি। তার যে দেখা নেই।" আমি বললুম, "না, সে হবে না। তুমি শুতে যাও।" তিনি বললেন, "তুমি একলা পারবে কেন?" "খুব পারব। আমি না হলেও তোমার চলে। এ যাক তুমি করতে চাও করো। কিন্তু তুমি না হলে আমার চলে না। তাই একলা ঘরে কিছুতেই আমার ঘুম এলো না।" এই বলে তিনি কাজে লেগে গেলেন। এমন সময়ে বেহারা এসে জানালে, সন্দীপবাবু এসেছেন। তিনি খবর দিতে বললেন। খবর কাকে দিতে বললে সে কথা জিজ্ঞাসা করবার জোর ছিল না। আমার কাছে এক মুহূর্তে আকাশের আলোটা যেন লজ্জাবতী লতার মতো সংকুচিত হয়ে গেল। আমার স্বামী বললেন, চলো বিমল, শুনে আসি সন্দীপ কি বলে। ও তো বিদায় নিয়ে চলে গিয়েছিল। আবার যখন ফিরে এসেছে তখন বোধহয় বিশেষ কোনো কথা আছে। যাওয়ার চেয়ে না যাওয়াটাই বেশি লজ্জা বলে স্বামীর সঙ্গে বাইরে গেলুম।
বৈঠকখানার ঘরে সন্দীপ দাঁড়িয়ে দেয়ালে টাঙানো ছবি দেখছিল। আমরা যেতেই বলে উঠল, তোমরা ভাবছো লোকটা ফেরে কেন? সৎকার সম্পূর্ণ শেষ না হলে প্রেত বিদায় হয় না। এই বলে চাদরের ভিতর থেকে সে একটা রুমালের পুঁটুলি বের করে টেবিলের উপরে খুলে ধরলে। সেই গিনিগুলো বললে, নিখিল, ভুল করো না। ভেবো না হঠাৎ তোমাদের সংসর্গে পড়ে সাধু হয়ে উঠেছে। অনুতাপের অশ্রুজল ফেলতে ফেলতে এই ৬,০০০ টাকার গিনি ফিরিয়ে দেবার মতো ছিঁচকাঁদুনে সন্দীপ নয়। কিন্তু এই বলে সন্দীপ কথাটা আর শেষ করলে না। একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বললে, মুখী রানী, এতদিন পরে সন্দীপের নির্মল জীবনে একটা কিন্তু এসে ঢুকেছে। রাত্রি ৩টের পর জেগে উঠেই রোজ তার সঙ্গে একবার ঝুটোপুটি লড়াই করে দেখেছি। সে নিতান্ত ফাঁকি নয়। তার দেনা চুকিয়ে না দিয়ে সন্দীপেরও নিষ্কৃতি নেই। সেই আমার সর্বনাশিনী কিন্তুর হাতে দিয়ে গেলুম আমার পূজা। আমি প্রাণপণ চেষ্টা করে দেখলুম, পৃথিবীতে কেবলমাত্র তারই ধন আমি নিতে পারবো না। তোমার কাছে আমি নিঃস্ব হয়ে তবে বিদায় পাবো দেবী। এই নাও। বলে সে গয়নার বাক্সটিও বের করে টেবিলের উপর রেখে সন্দীপ দ্রুত চলে যাবার উপক্রম করলে। আমার স্বামী তাকে ডেকে বললেন, শুনে যাও সন্দীপ। সন্দীপ দরজার কাছে দাঁড়িয়ে বললে, আমার সময় নেই নিখিল। খবর পেয়েছি মুসলমানের দল আমাকে মহামূল্য রত্নের মতো লুট করে নিয়ে তাদের গোরস্থানে পুঁতে রাখবার মতলব করেছে। কিন্তু আমার বেঁচে থাকার দরকার। উত্তরের গাড়ি ছাড়তে আর ২৫ মিনিট মাত্র আছে। অতএব এখনকার মতো চললুম। তারপরে আবার একটু অবকাশ পেলে তোমাদের সঙ্গে বাকি সমস্ত কথা চুকিয়ে দেব। যদি আমার পরামর্শ নাও, তুমিও বেশি দেরি করো না। মক্ষী রানী, বন্দে প্রলয় রূপিণীং হৃৎপিণ্ড মালিনীং। এই বলে সন্দীপ প্রায় ছুটে চলে গেল। আমি স্তব্ধ হয়ে রইলুম। গিনি আর গয়নাগুলো যে কত তুচ্ছ সে আর কোনো দিন এমন করে দেখতে পাইনি। কত জিনিস সঙ্গে নেব, কোথায় কি ধরাবো, এই কিছু আগে তাই ভাবছিলুম। এখন মনে হলো কোনো জিনিসই নেবার দরকার নেই, কেবল বেরিয়ে চলে যাওয়াটাই দরকার। আমার স্বামী চৌকি থেকে উঠে এসে আমার হাত ধরে আস্তে আস্তে বললেন, আর তো বেশি সময় নেই, এখন কাজগুলো সেরে নেওয়া যাক। এমন সময় চন্দ্রনাথ বাবু ঘরে ঢুকেই আমাকে দেখে ক্ষণকালের জন্য সংকুচিত হলেন। বললেন, মাপ করো মা, খবর দিয়ে আসতে পারিনি। নিখিল, মুসলমানের দল ক্ষেপে উঠেছে। হরিশকুণ্ডুর কাছারি লুট হয়ে গেছে। সেজন্যে ভয় ছিল না, কিন্তু মেয়েদের উপর তারা যে অত্যাচার আরম্ভ করেছে, সে তো প্রাণ থাকতে সহ্য করা যায় না। আমার স্বামী বললেন, আমি তবে চললুম। আমি তার হাত ধরে বললুম, তুমি গিয়ে কি করতে পারবে? মাস্টারমশাই, আপনি ওকে বারণ করুন। চন্দ্রনাথ বাবু বললেন, মা, বারণ করবার তো সময় নেই। আমার স্বামী বললেন, কিছু ভেবো না বিমল। জানালার কাছে গিয়ে দেখলুম তিনি ঘোড়া ছুটিয়ে দিয়ে চলে গেলেন। হাতে তার কোনো অস্ত্রও ছিল না। একটু পরে মেজরানী ছুটে ঘরের মধ্যে ঢুকেই বললেন, করলি কি ছুটু? কি সর্বনাশ করলি? ঠাকুরপোকে যেতে দিলি কেন? বেহারাকে বললেন, ডাক ডাক, শিগগির দেওয়ানবাবুকে ডেকে আন। দেওয়ানবাবুর সামনে মেজরানী কোনো দিন বেরোয়নি। সেদিন তার লজ্জা ছিল না। বললেন, মহারাজকে ফিরিয়ে আনতে শিগগির সওয়ার পাঠাও। দেওয়ানবাবু বললেন, আমরা সকলে মানা করেছি, তিনি ফিরবেন না। মেজরানী বললেন, তাকে বলে পাঠাও, মেজরানী রোল আউটও হয়েছে, তার মরণকাল আসন্ন। দেওয়ান চলে গেলে মেজরানী আমাকে গাল দিতে লাগলেন, রাক্ষসী, সর্বনাশী, নিজে মরলি নে, ঠাকুরপোকে মরতে পাঠালি। দিনের আলো শেষ হয়ে এলো। জানালার সামনে পশ্চিম দিগন্তে গোয়ালপাড়ার ফুটন্ত সজনে গাছটার নিচে সূর্য অস্ত গেল। সেই সূর্যাস্তের প্রত্যেক রেখাটি আজও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি।
অস্তমান সূর্যকে কেন্দ্র করে একটা মেঘের ঘটা উত্তরে দক্ষিণে ২ ভাগে ছড়িয়ে পড়েছিল। একটা প্রকাণ্ড পাখির ডানা মেলার মতো। তার আগুনের রঙের পালকগুলো থাকে সাজানো। মনে হতে লাগলো আজকের দিনটা যেন হু, হু করে উড়ে চলেছে রাত্রের সমুদ্র পার হবার জন্যে। অন্ধকার হয়ে এলো। দূর গ্রামে আগুন লাগলে থেকে যেমন তার শিখা আকাশে লাফিয়ে উঠতে থাকে, তেমনি বহু দূর থেকে একবার একটা কলরবের ঢেউ অন্ধকারের ভিতর থেকে যেন ফেঁপে উঠতে লাগলো। ঠাকুরঘর থেকে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা বেজে উঠল। আমি জানি মেজোরানী সেই ঘরে গিয়ে জোড় হাত করে বসে আছেন। আমি রাস্তার ধারে জানালা ছেড়ে এক পা কোথাও নড়তে পারলুম না। সামনেকার রাস্তা, গ্রাম, আরো দূরেকার শস্যশূন্য মাঠ এবং তারও শেষ প্রান্তে গাছের রেখা ঝাপসা হয়ে এলো। রাজবাড়ির বড় দিঘিটা অন্ধের চোখের মতো আকাশের দিকে তাকিয়ে রইল। বাঁদিকের ফটকের উপরকার নবতখানাটা উঁচু হয়ে দাঁড়িয়ে কি যেন একটা দেখতে পাচ্ছে। রাত্রিবেলাকার শব্দ যে কত রকমের ছদ্মবেশ ধরে তার ঠিকানা নেই। কাছে কোথায় একটা ডাল নড়ে, মনে হয় দূরে যেন কে ছুটে পালাচ্ছে। হঠাৎ বাতাসে একটা দরজা পড়ল। মনে হলো সেটা যেন সমস্ত আকাশের বুক ধড়াস করে ওঠার শব্দ। মাঝে রাস্তার ধারের কালো গাছের সারির নিচে দিয়ে আলো দেখতে পাই। তারপরে আর দেখতে পাইনি। ঘোড়ার পায়ের শব্দ শুনি। তারপরে দেখি ঘোড়সওয়ার রাজবাড়ির গেট থেকেই বেরিয়ে ছুটে চলছে। কেবলই মনে হতে লাগলো আমি মরলেই সব বিপদ কেটে যাবে। আমি যতক্ষণ বেঁচে আছি সংসারকে আমার পাপ নানা দিক থেকে মারতে থাকবে। মনে পড়ল সেই পিস্তলটা বাক্সের মধ্যে আছে। কিন্তু এই পথের ধারের জানালা ছেড়ে পিস্তল নিতে যেতে পা সরল না। আমি যে আমার ভাগ্যের প্রতীক্ষা করছি। রাজবাড়ির দেউড়ির ঘণ্টায় ঢং ঢং করে 10টা বাজল। তার খানিক পরে দেখি রাস্তায় অনেকগুলি আলো, অনেক ভিড়। অন্ধকারে সমস্ত জনতা এক হয়ে জুড়ে গিয়ে মনে হলো একটা প্রকাণ্ড কালো অজগর এঁকে বেঁকে রাজবাড়ির গেটের মধ্যে ঢুকতে আসছে। দেওয়ানজি দূরে লোকের শব্দ শুনে গেটের কাছে ছুটে গেলেন। সেই সময় একজন সওয়ার এসে পৌঁছতেই দেওয়ানজি ভীত স্বরে জিজ্ঞাসা করলেন, জটাধর, খবর কি? সে বললে, খবর ভালো নয়। প্রত্যেক কথা উপর থেকে স্পষ্ট শুনতে পেলুম। তারপরে কি চুপি বললে শোনা গেল না। তারপরে একটা পালকি আর তারই পিছনে একটা ডুলি ফটকের মধ্যে ঢুকলো। পালকির পাশে মথুর ডাক্তার আসছিলেন। দেওয়ানজি জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, কি মনে করেন? ডাক্তারবাবু বললেন, কিছু বলা যায় না। মাথায় বিষম চোট লেগেছে। আর অমূল্যবাবু? তাঁর বুকে গুলি লেগেছিল। তাঁর হয়ে গেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে। আজ অন্তিম পর্ব ছিল। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ধন্যবাদ।